আসসালামু আলাইকুম। বেকিংয়ে যারা একেবারেই নতুন তাদের অনেকের কাছেই শুরুতেই কিন্তু বিটার বা ওভেন এসব কিছু থাকে না। তো আপনাদের সবার সুবিধার্থে আজকে আমি নো ফেল পারফেক্ট একটা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো, তাও আবার চুলাতেই, কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া। একদম পারফেক্টভাবে শেয়ার করেছি, বলতে গেলে ডিটেলস আকারে ক্লাসের মতো করে শেয়ার করেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন, তাহলে পারফেক্টভাবে আপনারাও সঠিক নিয়মে একটা স্পঞ্জ কেক বিটার ছাড়া চুলাতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কেকটা দেখে হয়তো বা বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আজকে আমি 1 পাউন্ডের কেক বেস তৈরি করে দেখাবো, অর্থাৎ 2 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক বেস হবে। তো আজকে কর্নফ্লাওয়ার ছাড়া এই কেকটা আমি তৈরি করে দেখাবো। অনেকের কাছে কর্নফ্লাওয়ারটা থাকে না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা কেকটা তৈরি করতে পারবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা, আর সঙ্গে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই দুইটা উপকরণ আমরা চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে উপকরণটা অবশ্যই মিশিয়ে নিতে হবে, এতে করে ময়দা এবং বেকিং পাউডারটা একসাথে ভালো মতো মিশে যাবে। মেশানো হয়ে গেলে শুকনো উপকরণটা আমি একপাশে সরিয়ে রেখে দিলাম। এখন একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপস দেই আপনাদেরকে। গরমের দিন ডিম বাজার থেকে কিনে এনে বাহিরে রাখবেন না, এতে করে দেখা যায় রুম টেম্পারেচারে ডিম 1-2 দিন থাকলে ডিমের সাদা অংশ এবং কুসুম পাতলা হয়ে যায়, অর্থাৎ এই যে দেখছেন আঠালো যে ভাবটা, ওইটা নষ্ট হয়ে যায়। আর ওই ডিমের সাদা অংশ বা কুসুম যেটাই বলেন না কেন, ওই ডিমটা দিয়ে পারফেক্টলি ফোম তৈরি করা যায় না। বাজার থেকে কেনার সময় দেখবেন টাটকা কিনা, এবং এনে আপনারা সেটা ফ্রিজে রাখবেন, কাজ করার 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো আমি এখান থেকে ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিয়েছি, আর এই যে হ্যান্ড উইক্সটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আমি আজকে এই ডিমের ম্যারাংটা তৈরি করব। আর যেভাবে আমি বিটার দিয়ে ম্যারাংটা তৈরি করি ঠিক সেভাবেই প্রথমে সাদা অংশটাকে একটুখানি আমি ফেটিয়ে নিচ্ছি, অর্থাৎ একটু ফেনা ফেনা করা পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। তো এটা কেন করি সেটা আমি বারবারই বলি। এভাবে প্রথমেই যদি একটুখানি ফেটিয়ে নেওয়া যায়, অর্থাৎ ফেনা ফেনা করে নেওয়া যায়, তাহলে ডিমের যে এয়ার বাবলসগুলো থাকে সেটা প্রথমে ভেঙে যায়। পরবর্তীতে চিনি দিয়ে যখন আমরা বিট করব, তখন আর এয়ার বাবলসটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে হাফ কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করবেন। এখন কিছুই না, জাস্ট খালি আমাদেরকে বিট করতে হবে যতক্ষণ না পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে। তো এখন অনেকেই বলেন যে আপু, এটাতে কত সময় লাগতে পারে? তো হাত ঘোরানোর উপরেই নির্ভর করে যে কত সময় লাগবে না লাগবে। তবে আমার 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। হাতের তালুতে নিয়ে আমি এভাবে করে বিট করে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি ফোমটা রেডি হয়ে গেছে। অনেকেই ভাবেন যে হ্যান্ড উইক্স দিয়ে হয়তো বা ফোম হয় না, তবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ট্রাস্ট মি, অনেক ভালো হয়, মানে খুবই ভালো হয়। আর হ্যান্ড উইক্স দিয়ে এয়ার বাবলস হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে। বিটার দিয়ে অনেক সময় দেখা যায় কোনো বিটারের স্পিড বেশি, খুব সহজেই ফোম হয়ে যাচ্ছে, এয়ার বাবলস হচ্ছে, যার জন্য কেকটা দেখা যায় যে পারফেক্টলি হতে চায় না। কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে একটু সময় লাগে, খাটনি বেশি হয়, কিন্তু এয়ার বাবলস হওয়ার কোনো ভয় থাকে না। হ্যাঁ, তো যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তাদের কোনো চিন্তা নেই। ইলেকট্রিক বিটার নেই তো কি হয়েছে, হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু পারফেক্টলি আপনারা কেকটা তৈরি করতে পারবেন। তো আমি এভাবে অনবরত বিট করেই গেছি করতে করতেই দেখতেই পাচ্ছেন এখানে ডিমের সাদা অংশটা অনেকটাই ফ্লাপি হয়ে এসেছে, তবে এখনও এটা পারফেক্টলি হয়নি। কিভাবে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে, এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি তালুতে করে বিট করছিলাম, হাতটা ব্যথা হয়ে গেছিলো, সেজন্য আবার এভাবে বিট করছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই এটাকে ফেটিয়ে নেবেন। তো দেখুন আমি একটা সংখ্যা লিখে নিচ্ছি, সংখ্যাটা অত বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে না, তো আমি আবারও কিছুক্ষণ বিট করব। আর যখন আপনাদের ফোমটা হয়ে যাবে তখন আপনারা ওই ফোমটা তুলে একটু দাগ টেনে নেবেন বা একটা সংখ্যা লিখে নেবেন, যেটাই হোক না কেন দাগ টেনে নিলেই হলো। দেখবেন যে দাগটা একদম স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে, আর সেটা মিলিয়ে যাচ্ছে না, তখন বুঝে নিতে হবে যে একদম রেডি। এখানে আমার ফোমটা একদম রেডি। এই যে আমি একটা সংখ্যা লিখে নিচ্ছি, দেখুন দাগগুলো কত সুন্দর স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে, আর কোনো রকম এয়ার বাবলস ক্রিয়েট হয়নি। এই পর্যায়ে আর বিট করব না, এখন আমরা দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখানে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সটা দিলাম, আর ডিমের যে কুসুম দুটো আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটা কথা বলি, বিটার দিয়ে যখন আপনারা বিট করবেন, তো
এই ক্ষেত্রে একটা জিনিস হয় কি, এটা আসলে আমি বলাটা মনে করলাম যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিমের সাদা অংশটা বিট করলে ঠিকই আপনাদের ফোম হয়, কিন্তু যখন কুসুমটা দিয়ে বিট করেন তখন আপনাদের ফোমটা পাতলা হয়ে যায় বা এয়ার বাবলস দেখা যায়। তো আমি একটা টিপস দিব যে আপনারা ডিমের সাদা অংশটা ম্যারাং করে নেওয়ার পরে যখন কুসুমটা দিবেন তখন আর বিটারটা অন করে বিট করবেন না। তখন বিটারের কাঁটাটা খুলে নিয়ে জাস্ট এই যে আমি যেভাবে হ্যান্ড উইক্সটা দিয়ে ফোল্ড করে মেশাচ্ছি ডিমের কুসুমটা, ঠিক সেভাবে আলতোভাবে মিশিয়ে নেবেন। এতে করে ওই ডিমের কুসুমটা দেওয়ার ফলে ডিমের সাদা অংশটা পাতলা হয়ে যাবে না, অর্থাৎ এই ফোমটা পাতলা হয়ে যাবে না। হ্যাঁ, আপনারা কুসুমটা দেওয়ার পরে বিট করবেন না, মানে যাদের এই প্রবলেমটা হয় তাদের জন্যই মূলত আমি বলছি। বিশেষ করে চকলেট স্পঞ্জ কেকের ক্ষেত্রে অনেক আপুরাই বলে যে আপু ফোম সব ঠিক ছিল, কিন্তু যখন কুসুম দিয়েছি তখন একদম পাতলা হয়ে গেছিলো। তো কুসুম দিয়ে আপনারা বিট না করে জাস্ট হ্যান্ড উইক্স দিয়ে হোক বা বিটারের কাঁটাটা খুলে নিয়ে হোক এরকম ফোল্ডিং মেথডে আলতো করে মিশিয়ে নেবেন। এতে করে আপনাদের এয়ার বাবলস হওয়ার 1%ও চান্স থাকবে না, আর ফোমটা পাতলা হয়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না। এভাবে করে দেখবেন, একটু করে তারপরে আমাকে মেসেঞ্জারে আপনারা একটু জানায়েন তো পারফেক্ট হয়েছে কিনা। এখন শুকনো উপকরণটা আমি একবারে দিয়ে দিলাম, একবারে দিয়ে ওই যে মেশানোর একই প্রসেস, কি আর বলবো, ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মেশাতে হবে। তো এই অংশটা আমি স্কিপ করব না। কতক্ষণ লাগবে মেশাতে আপনারা একটু দেখেন। কতক্ষণ ধরে মিশিয়ে নিলাম আপনারা হয়তো বা দেখতেই পেলেন। আর মাঝে আজান হচ্ছিল, তো ভাবলাম যে আজানের অংশটা আমি কাটবো না, ওইটা থাক। এখন এই যে দেখুন, এর টেক্সচারটা ঠিক এরকমই হবে। ব্যাটারটা একদম থকথকে ফ্লাপি। দেখুন আমি স্প্যাচুলা দিয়ে একটু থাপথাপ করে নিচ্ছি, কত সুন্দর এটা একটা থকথকে ভাব বোঝা যাচ্ছে, তাই না? ফোমি টেক্সচার। তো স্পঞ্জ কেকের ব্যাটার এরকমই হবে, চকলেট বলেন, ভ্যানিলা বলেন বা অন্যান্য সব স্পঞ্জ কেকের ব্যাটার এরকমই থকথকে ফ্লাপি এবং হালকা টাইপের হবে। আপনি যদি এখানে বেকিং পাউডার না দেন তাও ফুলবে, এটা ফোমের জন্যই মূলত ফোলে। স্পঞ্জ কেকে কিন্তু বেকিং পাউডার অল্প লাগে, এটা অনেকেই জানেন, তাই না? তো লাস্ট পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে একটু ফোল্ড করে করে দেখে নিয়েছি নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কিনা। কখনোই এলো পাথারি মেশানো যাবে না। হ্যাঁ, এখন আমি ব্যাটারটা মোল্ডে ঢেলে নেব। এখানে 6 ইঞ্চি সাইজের একটা রাউন্ড মোল্ড নিয়েছি। 2 ডিমের জন্য 6 ইঞ্চি মোল্ড একদম পারফেক্ট। মোল্ডের সাইজে একটা বেকিং পেপার কেটে নিয়েছি। বেকিং পেপার নিচে দিবেন, এতে করে কেকটা সহজেই খুলে আসবে। তবে আমি সচরাচর বেকিং পেপার দেই না, আসলে সবসময় কেক বানাতে বানাতে এমন হয়ে গেছে মোল্ডগুলো একদম তেল তেলে হয়ে গেছে। তো বেকিং পেপার আসলে দেওয়া ভালো, এতে করে নিচে কেকটা নরম থাকে, আবার সহজে খুলে আসে। সম্পূর্ণ ব্যাটার ঢেলে নেওয়ার পর একটা কাঠি দিয়ে ভালো মতো সমান করে নিচ্ছি, এতে করে কেকটা বেক হওয়ার পর উপর থেকে একদম সমান থাকবে। এরপর কয়েকবার ট্যাপ করে নিব। তো ট্যাপ করার সময় আপনাদেরকে আমি দেখাচ্ছি এয়ার বাবলস আছে কিনা, এখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখুন আমি ট্যাপ করছি, কোনো বাবলস কিন্তু দেখা যাচ্ছে না। আর আপনাদের ডিমের ফোমে যদি বাবলস হয় তখন আপনারা যখন এরকম দেখবেন যে শুকনো উপকরণ মেশানোর সময় মোল্ডে ঢালবেন, ট্যাপ করার সময় এত বেশি বাবলস দেখা যাবে, আর ওরকম হলে কেকটা ফুলে আবার চুপসে যায়। আপনাদেরকে জানানোর জন্যই মূলত আমার এত বেশি কথা বলা। তো আমি যখন মোল্ডে ব্যাটারটা ঢালছিলাম তার আগে চুলাতে আমি এই পাতিলটা বসিয়ে মিডিয়াম জালে প্রিহিট করতে দিয়েছিলাম। প্রিহিট বলতে কিছুই না, ফাঁকা পাতিলটা ঢাকনা সহ একটু গরম করে নিতে হবে, এতে করে ঢাকনা
এবং পাতিল দুটোই গরম হয়ে যাবে, এতে করে কেকটা খুব তাড়াতাড়ি হবে, উপর দিয়েও সুন্দর একটা কালার আসবে। আর আমি এখানে স্টিলের একটা পাতিল ব্যবহার করছি, নিচে অবশ্যই একটা স্ট্যান্ড বসাতে হবে। এরপর ঢাকনাটা দিয়ে দিলাম। চুলার আঁচটা এখন আমি দেখিয়ে দিই। তো চুলার আঁচটা কিন্তু এক একজনের এক এক রকম হয়। যেমন আমার চুলার আঁচটা লোতে দিলে দেখা যায় যে চারিদিক থেকে হালকা হালকা জ্বলে, মাঝখানে একটু জ্বলে। আর অনেকের আছে লোতে দিলে শুধুমাত্র মাঝখানে জ্বলে, সাইডে জ্বলে না। তাদেরকে বলবো আপনারা লো থেকে একটু বাড়িয়ে, মানে সামান্য বাড়িয়ে বেক করবেন। অর্থাৎ চুলার আঁচটা থাকবে পাতিল ছুঁই ছুঁই, মানে পাতিল ছুঁবে না, পাতিলের অনেকখানি নিচে থাকবে। আর একদম মৃদুভাবে জ্বলবে, মানে হালকা তাপ লাগবে। অতিরিক্ত তাপ হলে কেক পুড়ে যাবে। একদম মৃদু তাপে আপনাদেরকে বেক করতে হবে। তো আগুনটা আপনারা কীরকম দেখতে পাচ্ছেন এখানে বুঝতে পারছি না আমি একটু লাইটটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আগুনটা পাতিল থেকে অনেকখানি নিচে মৃদুভাবে জ্বলছে, তাই না? একদম লো আছে আমি বেক করে নিয়েছি 20 মিনিটের মধ্যেই, মানে 20 মিনিটের আগেই গন্ধ পাচ্ছি যে মনে হয় কেক হয়ে গেছে। তারপর ঢাকনা খুলে দেখি মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়ে গেছে। আর আমার এখানে ঢাকনাতেও লেগে গেছে। আলহামদুলিল্লাহ, কেকটা এত সুন্দর ফুলেছে। আর দেখুন স্টিলের যে মোটা ঢাকনাটা, ওইটা অনেক তাড়াতাড়ি হিটটা অ্যাবজর্ব করে রাখে, মানে গরম থাকে, ওই জন্য হয়েছে কি উপরটাতেও সুন্দর একটা কালার এসেছে। তো আপনারা চুলায় বেক করলে সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল অথবা স্টিলের এরকম পাতিল ব্যবহার করবেন। সবথেকে সিলভারেরই ভালো, স্টিলের পাতিলেও ভালো। স্টিলের পাতিল তাড়াতাড়ি গরম হয়ে যায়, উপরেও সুন্দর হিট থাকে। যে হাতেও ছেঁকা খেয়েছি ঢাকনা খুলতে যে। তো কত সুন্দর একটা হালকা লাইট কালার এসেছে না, মানে খুবই সুন্দর লাগছে। কেকটাও একদম পারফেক্ট, আমি উপরে টাচ করে দেখেছি, কোনো ভেজা ভাব নেই। নামিয়ে নিলাম। এখন এভাবে উপর করে ঠান্ডা হতে দিয়ে দিব। তো দেখে কি বোঝা যাচ্ছে এটা ওভেনে নাকি চুলায়? চুলাতেও কতটা পারফেক্ট হয় দেখেন। তো ঢেকে রেখে দিচ্ছি এভাবে উপর করে যতক্ষণ না ঠান্ডা হয়ে যায়, কারণ গরম অবস্থাতে ডিমোল্ড করা একদম ঠিক না। কেকটা যখন প্রপারলি ঠান্ডা হয়ে যাবে তারপর ডিমোল্ড করতে হবে। গরম অবস্থাতে কেক ডিমোল্ড করতে গেলে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই অবশ্যই ঠান্ডা হয়ে গেলে ডিমোল্ড করবেন। আমি একটা ব্রেড নাইফের সাহায্যে চারো সাইডটা একটু আলগা করে নিচ্ছি। আর যেহেতু নিচে বেকিং পেপার দেওয়া আছে, সেজন্য খুব সহজেই কেকটা উঠে আসবে। আমার চ্যানেলে আমি আপনাদের সুবিধার্থে অনেকগুলো লাইভ ক্লাস নিয়েছি, অনেক ভিডিও আছে, মানে সবগুলোই বলতে গেলে ইনফরমেটিভ ভিডিও। আপনারা একটা একটা করে দেখে নেবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না, উপকৃত হবেন ইনশাআল্লাহ। ওভেনে অনেক কেক তৈরি করে দেখানো আছে, সবাই বলছিলেন যে চুলায় করে দেখান, ওই জন্য আজকের রেসিপিটি শেয়ার করা। তো দেখুন মাশাআল্লাহ কেকটা কতটা পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কতটা নরম হয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন। তো এখন আমি কেটে দেখাবো। তো কেক কাটার জন্য এই যে চিকন যে ব্রেড নাইফগুলো আছে, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়। কাটার সময় হাতটা একদম সোজা রেখে কেটে নেবেন, এতে করে স্লাইসগুলো একদম সমান হবে। বেকিংয়ের যাবতীয় প্রোডাক্ট আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন। আপনারা যদি বেকিংয়ের প্রোডাক্ট নিতে চান, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিবেন। ফেসবুক পেজের নামও কুক উইথ সানিকাস মম। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। তো কত সহজে একটা কেক তৈরি হয়ে গেল না? আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।